হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। আরআরবি গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার যে আমরা প্র্যাকটিস করছিলাম, তো আমাদের 27/11/2025 যে সেটটা হয়েছিল তার মানে ফার্স্ট শিফটে যে সেটটা হয়েছিল তার আমরা সায়েন্সের কোশ্চেন 1 থেকে 25 প্র্যাকটিস করেছি। এখন করব ম্যাথামেটিক্স অর্থাৎ অঙ্কের কোশ্চেন 26 থেকে 50 পর্যন্ত। ঠিক আছে, তো আজকের প্রথম কোশ্চেন দেখো 26 নম্বরে বলছে 6,800 মূলধনের ওপর 15% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে সববৃদ্ধি মূল কত হবে? তো সুদটা বলা হয়েছে বার্ষিক দিয়ে, ঠিক আছে, বার্ষিক হার। তাহলে 15% বলেছে, তো 15% মানে কি 15/100। 15/100কে ছোটো করে নাও, ছোটো করলে কত হবে? 5 দিয়ে কাটলে 3 5 15 আর এটা 20, অর্থাৎ 20 টাকায় 3 টাকা সুদ। তার মানে এখানে সববৃদ্ধি মূল বলেছে, তো 20 টাকা যদি মূলধন হয় তাহলে সববৃদ্ধি মূল কত হবে? 3 টাকা সুদ নিয়ে 23 টাকা হয়ে যাবে। ঠিক আছে, আর যেখানে 2 বছর বলেছে তো এটাকে 2বার লিখো, এটাকে 2বার লিখো, এবার গুণ করে দাও। 20 আর 20 গুণ করলে হবে 400, আর 23 আর 23 অর্থাৎ 23-এর স্কোয়ার কত হবে? 20 400 আর 23 না 3 3 না 529 হয় এটা। ঠিক আছে, স্কোয়ারগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে, না হলে কিন্তু অনেক দেরি হবে, না পারলে তো গুণ করতে হবে, কিছু করার নেই। তো 529। এবার দেখো, এটা হচ্ছে মূলধন আর এটা হচ্ছে সববৃদ্ধি মূল। তো মূলধনটা আমাদের বলা হয়েছে 6,800, তাই তো 6,800। তো 529 সমান কত, এটা আমাদের বের করতে হবে, আমরা অ্যান্সার পেয়ে যাব। ওকে, তো দেখো 6,800 কীভাবে হয়ে যায়? তাহলে 4কে যদি 17 দিয়ে গুণ করি তাহলে 68 হবে, তাই তো। তো 4 17 তো 68, মানে 400কে 17 দিয়ে গুণ করলে 6,800 হবে। তাহলে আমাদের 529কেও 17 দিয়ে গুণ করতে হবে। তো এদিকে গুণ করে নাও, একটু এদিকে করি, 529কে 17 দিয়ে গুণ করে যা হবে আমাদের ওটাই অ্যান্সার। 7 9 63, ছোটো করে নাও, বড় করে করি। 17কে 9 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে? 153, 3 হাতে থাকলো 15, 17 দিয়ে 34, 34 আর 15 কত? 34 আর 15 6 আর 34 44 আর 49, তাই তো। 49-এর 9, আর এখানে 5 17 85, 85 আর 4 হচ্ছে 89, তাই তো। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 8,993, অপশান এ অ্যান্সার। তো এখানে টিক করাই রয়েছে অ্যান্সার কি। তারপর বলছে পরিসংখ্যান অনুসারে 100 নম্বরের একটি পরীক্ষায় 21 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর হলো, এখানে নম্বরগুলো দেওয়া আছে, সবটা পড়ছি না। তো এখানে অঙ্ক কি বলেছে? প্রদত্ত রাশি তথ্যের সংখ্যাগুরু মান কত? আচ্ছা, সংখ্যাগুরু যা এটা আমরা মোড বলে জানি, ঠিক আছে। এখানে বাংলায় সংখ্যাগুরু লেখা রয়েছে, যেটা মোড বের করতে হয় সেটা কত। আচ্ছা, মোড বা সংখ্যাগুরু মানে হচ্ছে যে এই 21টা নম্বরে সবথেকে বেশি সংখ্যক যে নম্বরটা রয়েছে সেটাই হচ্ছে মোড বা সংখ্যাগুরু, ঠিক আছে। আর এখানে মনে রাখতে পারবে তো, সংখ্যা গুরু আর সংখ্যা লঘু। লঘু মানে যারা কম সংখ্যায় রয়েছে, গুরু মানে যে বেশি সংখ্যায় রয়েছে। তো দেখো অপশান দেখো, 84 এখানে কটা রয়েছে? 84 রয়েছে একটা, তারপরে এদিকে আর 84 নেই, তার মানে একটাই 84 আছে। 85 দেখো, 85 রয়েছে একটা, দুইটা, তারপরে তিনটা, চারটা। 83 কটা রয়েছে? এখানে একটা রয়েছে একটা, আর 83 নেই। 87 তো নেই মনে হয়, নেই 87। তাহলে সব থেকে বেশি কোনটা সময় রয়েছে? 85, 4টা রয়েছে, তার মানে অপশান বি 85 অ্যান্সার। ঠিক আছে, এখানে অপশান করা রয়েছে কিন্তু আমি এইভাবে নিচ্ছি যে এখানে অপশান মানে অ্যান্সার নেই, ঠিক আছে, অ্যান্সার নেই, 4টা অপশান দেওয়া রয়েছে ওইভাবে, ওই কারণে এভাবে আমি করলাম, অঙ্কটা এভাবেই করতে হবে। তারপরে দেখো 3টি পাইপ এ, বি এবং সি যথাক্রমে 40 মিনিট, 20 মিনিট এবং 30 মিনিটে একটি খালি ট্যাঙ্ক সম্পূর্ণ ভর্তি করতে পারে। ট্যাঙ্কটি খালি থাকা অবস্থায় 3টি পাইপই চালু করা হলো। এ, বি এবং সি পাইপগুলি যথাক্রমে পি, কিউ এবং আর নামক রাসায়নিক দ্রবণ নিঃসরণ করে। ওই ট্যাঙ্কে থাকা তরলে 9 মিনিট পরে দ্রবণ কিউ এর অংশ কত হবে? আচ্ছা দেখো, পাইপ এ রয়েছে 40 মিনিটে খালি করতে পারে বা পূর্ণ করতে পারে, ঠিক আছে। বি রয়েছে 20 মিনিটে করতে পারে, সি রয়েছে ও 30 মিনিটে।
তো এই তিনটের লসাগু বের করতে হবে। 40, 20, 30-এর লসাগু হবে 120। তো এই পাইপগুলোর ক্ষমতা বের করতে হবে। 120কে যদি 40 দিয়ে ভাগ করা হবে তো 3, এ পাইপের ক্ষমতা 3। 120কে 20 দিয়ে ভাগ করলে হবে 6, আর 120কে 30 দিয়ে ভাগ করলে হবে 4। তাহলে তিনটা পাইপের আমরা ক্ষমতা পেয়ে গেলাম 3, 6, 4। আচ্ছা, এখানে একটা কথা বলা হয়েছে 9 মিনিট। তো 9 মিনিট ধরে বের করতে পারো, ওই 1 মিনিট ধরে বের করতে পারো, কারণ এখানে ও এগিয়ে বলেছে যে ওই ট্যাঙ্কে থাকা তরল 9 মিনিটের পরে দ্রবণীয় অংশ কত হবে। আচ্ছা দেখি, আমি যদি 9 মিনিট ধরে করি তো দেখো, তিনটে ট্যাঙ্ক, 3, 6, 9, 4, 13, ঠিক আছে। 1 মিনিটে 1 মিনিট ধরে করো, সহজ হবে। 9 মিনিট আমি বুঝিয়ে দিচ্ছি কেমন করে হবে। তো এখানে 13, তার মানে তিনটে ট্যাঙ্ক 13 লিটার দ্রবণ নিঃসরণ করতে পারে বা বের করতে পারে, যা হোক, যা করতে পারে করবে। আর বি পাইপটা 6 করতে পারে, ঠিক আছে। তাহলে অ্যান্সার আমরা 1 মিনিট ধরে 6-এর 13 পেয়ে যাচ্ছি। আর যদি 9 মিনিট ধরো তো কিছু না, তিনটে 1 মিনিটে 13, তো 9 মিনিটে কত, এগুলোকে 9 দিয়ে গুণ করে নাও, আর এটাকে 9 দিয়ে গুণ করো, তাহলে 54/117 হবে। ওটাকে আবার কমিয়ে দিতে হবে 6/13। অপশান বি হবে অ্যান্সার। ওকে। পি হলো এ বি সি ডি আয়তক্ষেত্রের অভ্যন্তরের যে কোনো একটি বিন্দু। যদি পি এ সমান 98 আর পিবি সমান 91 এবং পিসি 21, তাহলে পিডি এর দৈর্ঘ্য কত? আচ্ছা দেখো, এরকম একটা আয়তক্ষেত্র আছে, মাঝখানে একটা বিন্দু রয়েছে পি। এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা হচ্ছে পি। তো এখানে পি আর এ কত দেওয়া রয়েছে? 98। তো এটার মান হচ্ছে 98। পিবি এটুকু দেওয়া রয়েছে কত? 91। আর পিসি দেওয়া রয়েছে 21। পিডিটা আমাদের বের করতে হবে। তো এটা এরকম অঙ্কর একটা সূত্র রয়েছে যে পি এ স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার, মানে এই যে সোজাটা নিতে হবে কিন্তু, ঠিক আছে, সমান পিসি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার। এই যে পিসি আর এটা পিবি। তাহলে এটার মানটি বসাও। পি এ স্কোয়ার সমান 98 প্লাস পিডিটা চেয়েছে, তো পিডি স্কোয়ার রেখে দাও এখানে। পিসি স্কোয়ার সমান হচ্ছে 21, তাহলে স্কোয়ার দিয়ে দাও এগুলোতে। আর পিবি সমান হচ্ছে 91 স্কোয়ার। তাহলে পিডি স্কোয়ার সমান হচ্ছে 21 স্কোয়ার, 91 স্কোয়ার আর মাইনাস 98 স্কোয়ার, তাই তো? আচ্ছা, এখানে যদি ক্যালকুলেশন করতে যাও তো অনেক বড় হয়ে যাবে। 21-এর স্কোয়ার বের করে 21কে 21 দিয়ে গুণ, তবে 91-এর স্কোয়ার, 98-এর স্কোয়ার, 21-এর স্কোয়ার তবুও তো হবে 441 লেখা যাবে। 91, 98টা অনেক দেরি হবে। তো এখানে ডিজিটাল সাম বের করো। ডিজিটাল সাম আমি কীভাবে বের করবো শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো, এই দুটোকে যোগ করো, 2 আর 1-এ 3, 3-এর স্কোয়ার কত হবে? 9, ঠিক আছে। 9 আর 1-এ 10, 10কে আবার যোগ করো, 1 আর 0 যোগ করলে হবে 1, তো 1-এর স্কোয়ার সমান 1। আবার মানে 9গুলো বাদ দিতে পারো, দেখো এটা 9টা বাদ দিলেও 1 থাকছে। এখানেও এরকম 9 বাদ দিয়ে দাও, তাহলে 8, তো 8-এর স্কোয়ার হচ্ছে 64, তাই তো। 64 আর 64কে আবার যোগ করো, 6 আর 4 10, 10 মানে হচ্ছে 1, 10 মানে কেমন? এই যে 10, এটাকে যোগ করে নাও, 1 হবে, ঠিক আছে। তো 9, 1, 1 থাকলো। এভাবে যদি বুঝতে না পারো তো এটা ক্যালকুলেশন তোমরা করবে, ঠিক আছে। এবার দেখো, এটাকে আবার যদি আমরা +1 আর -1 কেটে দিই, তার মানে অ্যান্সার 9। এবার অ্যান্সার কিন্তু এখানে 9 না, ডিজিটাল সামের অ্যান্সার 9 হলো। এবার আমাদের অপশানগুলো চেক করতে হবে যে 9 কোনটা হবে। এবার যেহেতু এখানে পিডি স্কোয়ার আছে, তো এগুলোকে স্কোয়ার করে করে দেখতে হবে, ঠিক আছে। 4 আর 2 6, 6-এর স্কোয়ার হচ্ছে 36, 36কে যদি আমরা 36কে যদি 3 আর 6 যোগ করি তাহলে 9 হবে। 4 আর 6 হচ্ছে 10, 10-এর স্কোয়ার যদি আমরা করি 100, তো 1 হবে যোগ করলে। 41, তার মানে 4 আর 1 5, 5-এর স্কোয়ার 25, 5 আর 2 হচ্ছে 7, মানে 25-এর 5 আর 2, ঠিক আছে। 3 আর 8 11, 11-এর স্কোয়ার হচ্ছে 121, 121 যদি যোগ করি তো কত হবে? 4, তাহলে 9, এখানে 9 আর এখানে 9 কোনটা পেয়েছি? 42, তাহলে অ্যান্সার এটাই, ঠিক আছে। আর বাকি যদি অসুবিধা হয় তাহলে এইভাবে তোমরা ক্যালকুলেশন করে নাও। আচ্ছা, 10-এর 40-এর ড্যাশ শতাংশের মান 1-এর 20 হয়। তো দেখো, 10-এর 40 আমি ধরে নিলাম x শতাংশ, এর মানে গুণ, x শতাংশ মানে কি x/100,
আর মান মানে সমান, তাহলে 120 হবে। আচ্ছা, এখানে গুণ রয়েছে তো আমরা এদিকে কাটতে পারবো, 20 দিয়ে কাটলে এটা হবে 5 20-তে 100, আর এটা এদিক দিয়ে কেটে দাও 4, তার মানে এক্সের মান কত হচ্ছে x/20, আর এদিকে কত 1, তার মানে x মানে 20। ঠিক আছে, কোনাকুনি গুণ করে নাও, তাহলে x সমান 20, অপশন ডি। ওকে, আচ্ছা সরল করতে বলেছে, চলো সরল করার জন্য আমাদের প্রথম বন্ধনী আগে কাজ করতে হবে। তো এই প্রথম বন্ধনীটির মান কত হবে, দেখো এটা কত 2 2 4, আমি বাইরে বাইরে করছি আর এখানে মানটা বসিয়ে দেবো। ঠিক আছে, 2 2 4 1 5, তার মানে 5-এর 2 বিয়োগ 1-এর 12, তাই তো। তো এটা করলে কত হবে 12, তো এটা হচ্ছে 6 30, আর এটা হয়ে যাবে 12, সরি 1, তাহলে এটা হয়ে যাবে 29-এর 12, তার মানে এটির মান হয়ে গেল 29-এর 12। এবার এখানে দেখো 0.5 মানে হচ্ছে, এটাকে ভগ্নাংশ যদি করি আমরা 5-এর 10, 5-এর 10, আর এটির মান 29-এর 12, তার মানে এটাকে আমরা গুণ করে দেবো, যেহেতু এখানে গুণ চিহ্ন আছে। গুণ চিহ্ন নেই বলতে মানে কিছু নেই মানে গুণ, তাহলে এটিকে যদি আমরা গুণ করে নিতে কত হবে 12 10 120। আচ্ছা একটু এটাকে ছোট করে নাও, 1-এর 2 করে নাও, তাহলে উপরে 29 আর নিচে 24। ঠিক আছে, তারপরে এটুকুর কাজ হয়ে গেল, 29-এ 24 বের হলো। এবার দেখো 4 1 4 আর 1 5, তার মানে 5-এর 4, 5-এর 4 থেকে 29-এ 24 আমরা বাদ দিব, তাই তো। তাহলে 24, 4 6 24, 5 6 30, আর এখানে 29, তার মানে 1-এর 24, 1-এর 24, তার মানে এই পর্যন্ত কাজ হলো 1-এর 24। ঠিক আছে, তারপরে এটির সঙ্গে করব, তার 3 4 12, 12 আর 13, তো 13-র 4 একদিক থেকে দেবে, আমি জায়গায় জায়গায় করছি তো হয়তো উল্টে মানে হয়ে যাবে। 13-র 4 ভাজক কত হলো 1-এর 24। আচ্ছা এটুকু মনে রাখো, 13-র 4 ভাজক 1-এর 24, এই স্ক্রিনটা আমি একটু পরিষ্কার করছি। ঠিক আছে, দেখো কি হলো 13-র 4, আর এটির মান হয়েছিল 1-এর 24 ভাজক 1-এর 24। ঠিক আছে, তাহলে এটাকে গুণ করতে হবে, 13-র 4 গুণিত 24-এর 1, 1-এর দাম নেই অবশ্য 6, সমান হয়ে গেল 6 13 78। তার মানে উপরেরটির মান হলো 78, আর নিচে কত আছে এটা কেটে দাও 3, 1-এর 3, তো 78 বাই 1-এর 3 মানে 78 গুণিত 3, 1-এর 3টা যদি উপরে নিয়ে যায় তো 3/1 হয়ে যাবে, তাহলে 3 8 24 আর 3 7 21, 22 23, 234, অপশন সি। ঠিক আছে, আচ্ছা এ এবং বি একসাথে কাজ করলে একটি কাজ 6 দিনে করতে পারে, বি একা একই কাজ 12 দিনে করতে পারে, এ একা কাজটির দ্বিগুণ পরিমাণ কাজ করতে কত সময় নেবে। আচ্ছা এ এবং বি একসাথে কাজ করলে এ প্লাস বি যদি একসঙ্গে কাজ করে তাহলে 6 দিনে, আর বি বলছে একা 12 দিনে, তাহলে মোট কাজ কত, এদের লসাগু কত হবে 12, এখানে হয়ে যাবে ক্ষমতা হবে 2, 12কে 6 দিয়ে ভাগ করলে আর 12কে 12 দিয়ে ভাগ করলে 1, মানে 12-র ক্ষমতা হয়ে গেল, সরি বি এর ক্ষমতা হলো 1, আর এ প্লাস বি এর ক্ষমতা হচ্ছে 2। তো বি এর ক্ষমতা 1 মানে এদের দুজনের ক্ষমতা যদি 1 মানে 2 হয়, তাহলে বি এর ক্ষমতা যদি আমি এখানে 1টা বসিয়ে দিই, তো এর ক্ষমতা কত হবে, এর ক্ষমতাই 1 হবে, তাহলে তো দুজন মিলিয়ে 2 হবে ক্ষমতা। ঠিক আছে, তার মানে এর ক্ষমতাই 1, তাহলে এ ক্ষমতা 1 মানে একদিনে একটাই কাজ করতে পারে। ঠিক আছে, বলছে এ একা কাজটি দ্বিগুণ পরিমাণ করতে কত সময় নেবে, কাজ হচ্ছে 12টা টোটাল, দ্বিগুণ পরিমাণ মানে 24টা কাজ, দ্বিগুণ করে দাও। এবার এর ক্ষমতা এ একদিনে একটা কাজ করতে পারে, তো 24টা কাজ 24 দিনে করবে, অপশন ডি। ঠিক আছে, একটি ওয়াশিং মেশিনের দাম একটি টিভির দামের তুলনায় 40% কম। যদি ওয়াশিং মেশিনের দাম 52% বৃদ্ধি পায় এবং টিভির দাম 76% হ্রাস পায়, তাহলে 5টি ওয়াশিং মেশিন এবং 2টি টিভির মোট দামের শতকরা পরিবর্তন কত হবে। আচ্ছা দেখো কি বলছে, ওয়াশিং মেশিন আর টিভি, তো এখানে আমি লিখে দিলাম ওয়াশিং মেশিন আর এটা লিখলাম টিভি। বলছে টিভির দাম যদি 100 হয় তো ওয়াশিং মেশিনের দামটা ওর থেকে 40% কম হবে, মানে 60 হবে, তাই তো।
তো এটাকে কমিয়ে নাও, মানে করে নাও, কেটে দাও। 20 দিয়ে কাটলে এটা 3 আর 20 দিয়ে কাটলে এটা হবে 5। তাহলে অনুপাত হয়ে গেল 3 আর 5। ঠিক আছে। আচ্ছা, এবারে কি বলছে যে এখানে বলেছে যে 5টি ওয়াশিং মেশিন আর এটা 2টি টিভির। তো এটাকে এক কাজ করো, আগে এখানে গুণ করে দাও। 5টি ওয়াশিং মেশিন আর এখানে 2টি। ঠিক আছে, 5টি আর এখানে হচ্ছে 2টি। গুণ করে দাও। তাহলে এখানে 5 5 কেটে যাবে, 3 আর 2 হয়ে গেল অনুপাত। এবার 52% বৃদ্ধি পাচ্ছে, তো এখানে প্লাস 52% করে দাও। কত হবে? 3 দিয়ে 6, 3 5 15, প্লাস 156। আর এখানে কি বলছে? 76% হ্রাস, তো মাইনাস 76 করে দাও। তাহলে 6 দিয়ে 12 আর 7 দিয়ে 14, 14 15, 152 এটা মাইনাস হয়ে গেল। এবার দেখো, এটা প্লাস 156 আর এটা হচ্ছে মাইনাস 152। ঠিক আছে, তার মানে প্লাসটা বেশি, তার মানে অবশ্যই বৃদ্ধি পাবে। হ্রাস দুটো অপশন এমনিতেই হবে না। ঠিক আছে, তো কত বৃদ্ধি পাচ্ছে? 156 থেকে 152 যদি বাদ দাও, তাহলে 156 থেকে যদি 152 বাদ দাও, তাহলে কত হবে? 4, তাই তো? 4। আচ্ছা, কটাতে? এখানে ছিল 3টা আর এখানে হচ্ছে 2টা, তার মানে 5টাতে। ঠিক আছে, অনুপাতগুলো এই যে 3 আর 2, তাহলে 5। তো এটাকে গুণ করে নাও, কত হবে? 4, এখানে দশমিক নিয়ে একটা শূন্য নিয়ে এলাম, আর 5 8 40। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে আমাদের 0.8, অর্থাৎ 0.8 অপশানটি। ওকে। একটি ধাতব রডকে এ, বি এবং সি 3টি ভাগে ভাগ করা হলো। এ ও বি এর দৈর্ঘ্য অনুপাত 9 20, সি ও বি এর দৈর্ঘ্য অনুপাত 5 11। একদম অনুপাত সমানুপাতের অঙ্ক, দরকার বেশি ঝামেলা করার দরকার নেই। দেখো, এ, বি আর সি। ঠিক আছে, এ ও বি এর দৈর্ঘ্য মানে 9 আর 20, তো এ এর জায়গাতে 9 আর বি এর জায়গাতে 20। ঠিক আছে, তারপরে হচ্ছে সি ও বি এর 5 আর 11। সি মানে 5, তো সি এর জায়গাতে 5 লিখে দাও, আর বি এর জায়গাতে 11, তো নিচে 11 লিখে দাও। এবার দেখো, এখানে একটা ঘর ফাঁকা রয়েছে আর এদিকে একটা ঘর ফাঁকা, তার মানে এখানে পাশেরগুলো লিখে দেবো। মানে বি এর ঘরে 20 আছে, তো সিও 20 লিখবো, আর এখানে বি এর ঘরে 11 আছে, তো এখানে এ 11 লিখবো। হয়ে গেল, সবটা ঘর পূর্ণ হয়ে গেল। এবার গুণ করে নাও। 9 11 99, 11 দিয়ে 22 মানে 220, 5 20 100। ঠিক আছে, এবারে দেখো, এ ও সি এর দৈর্ঘ্যের পার্থক্য 10 সেমি হয়, তাহলে ধাতব রডটির মোট দৈর্ঘ্য নির্ণয় করুন। আচ্ছা, এটিকে যোগ করো আগে, এটিকে যোগ করলে মোট দৈর্ঘ্য হবে। ঠিক আছে, তো 100 আর 220 মানে কত হবে? 200, 320, 320 আর 99, 320 আর 99 মানে হচ্ছে 9 9 2 11 4, 419। ঠিক আছে, এবারে দেখো অঙ্কটা দেখো, এটা মোট হলো, এখানে অনুপাতে আমরা মোট দৈর্ঘ্য পেলাম, কিন্তু এখানে বলছে এ ও সি এর দৈর্ঘ্যের পার্থক্য 10 সেন্টিমিটার। তো এ আর সি এর পার্থক্য দেখো, 99 আর 100 পার্থক্য হচ্ছে 1 সেন্টিমিটার, কিন্তু অঙ্কে বলেছে 10, তার মানে 1-এর মানই হবে 10, মানে এটা 10 গুণ বেড়েছে। তো টোটালটাকেও 10 গুণ বাড়িয়ে দাও, মানে 419কে 10 দিয়ে গুণ করে দাও, তাহলে হয়ে যাবে কত? 41 90, অপশান সি। ঠিক আছে, একটি উত্তল পঞ্চভুজের কৌণিক বিন্দুগুলি হলো, এখানে P00, Q60, R83, S47, T4004, তাই তো? আচ্ছা, এরকম অঙ্ক যখন দেখবে তখন কী করবে? এগুলোকে লিখে দাও পরে এভাবে: 00 60 83 47 04, আর উপরেরটাকে আরেকবার লিখে দাও। উপরে যেটা হবে ওটাকে আরেকবার লিখে দেবে। ঠিক আছে, এবারে একটা কাজ করবে, উপরেরটার সঙ্গে নিচেরটায় যে এইভাবে গুণ করবে। তো 0কে 0 দিয়ে গুণ করলে 0, 6কে 3 দিয়ে গুণ করলে হবে 18, তো যোগ দিয়ে 18 লিখো। 8কে 7 দিয়ে গুণ করলে 56, তো 56 লিখো। 4 4 16 লিখো, আর 0 0 0 লিখো। ঠিক আছে, এটা হলো। বিয়োগ চিহ্ন দিয়ে এবার এদিকে করবে, এই যে এইভাবে। তো 6কে 0 দিয়ে গুণ করলে হবে 0, 6কে 0 দিয়ে 8 দিয়ে গুণ করলে হবে 0, আর এটা হবে 3 7, হ্যাঁ এটা কত ছিল? 4 ছিল এটা, না?
এটা 4 ছিল, 4 7 এই যে এটা, ঠিক আছে। তো 3 4 12 হবে এটা, যোগ আর 7কে 0 দিয়ে গুণ করলে 0, আর 4কে 0 দিয়ে গুণ করলে 0, মানে কোনাকুনি করে ইয়ে করলাম, ঠিক আছে। এবার দেখো এটিকে ক্যালকুলেশন করে 2 দিয়ে ভাগ করবো, ঠিক আছে। তো 18 56 আর 16 এটিকে যোগ করলে কত হবে? আচ্ছা এখানে 12 আছে, শুধু এখানে 12ই আছে, তো আগে 12টাকে বিয়োগ করে দাও। 16 থেকে যদি 12 বিয়োগ করে দাও তো 4 হবে, ঠিক আছে। এখানে 4, এই দুটা বিয়োগ করে, মানে একটার সঙ্গে বিয়োগ করে দিলাম, বাকি এটা যোগ করে নেব। 56 আর 4 60 আর 8 78, ঠিক আছে। 78কে কী বললাম আমি 2 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে, 39, অপশন বি। মানে এখানে এভাবে করলাম, সূত্রটা হচ্ছে পুরোটা লিখে মানে নিচে 2, ঠিক আছে। আচ্ছা, একটি লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল 542, বক্রতলের ক্ষেত্রফলের সমগ্র তলের ক্ষেত্রফলের 2/5, চোঙের বক্রতলের ক্ষেত্রফল কত? এমনি ফালতু বক্রতল আর সমগ্রতল আর বৃত্তাকার চোঙ বলেছে, এত কিছু দেখার দরকার নেই। কি বলছে? বক্রতলের ক্ষেত্রফল সমগ্র তলের 2/5 আর সমগ্র তলটা দেওয়া রয়েছে, তার মানে 542-এর 2/5 আমাদের বের করতে হবে। বক্রতলটা চেয়েছে, তাহলে 2/5, বাস করে না, হয়ে যাবে অঙ্ক। আচ্ছা দেখো অপশানে দেখো সবটাতে কিন্তু একটা করে দশমিক রয়েছে, তো আমরা কী করবো, পরে এত ক্যালকুলেশন না করে এখানে 2 দিয়ে গুণ করে দেবো উপরে নিচে, তাহলে এটা 10 হয়ে যাবে, তো আমরা দশমিক করতে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে দেখো কত হচ্ছে, 2 দিয়ে 4 এটা, আর 4 দিয়ে 8, 4 4 16, 4 5 20, 21, ঠিক আছে। আর এটা 5 দিয়ে 10, তো 10-এর জন্য একটা দশমিক, 216.8, ঠিক আছে, অপশন বি। একটি শ্রেণীর 26 জন শিক্ষার্থীর গড় বয়স 26 বছর, শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হলে সমগ্র গ্রুপের গড় বয়স বছর হবে। আচ্ছা দেখো, শিক্ষক আসার ফলে কি হচ্ছে যে সবার বয়স বেড়ে যাচ্ছে, তার মানে শিক্ষক যে আসছে ওর বয়স অবশ্যই বেশি। কত মানে 26-এর থেকে বেশি, তো 26 তো হবেই, তার সঙ্গে কত বেশি ওটা আমাদের দেখতে হবে। কত বেশি? যে আসার ফলে 27 বছর বেড়ে যাচ্ছে, এটাকে যোগ করে নাও, তাহলে যোগ করলে হবে 53, ওটাই অ্যান্সার, ঠিক আছে। আর বেশি কিছু করার দরকার নেই, ওকে। যদি একটি সংখ্যার 20%কে 90-এর সঙ্গে যোগ করা হয়, তাহলে ও যোগফল ওই মূল সংখ্যাটি হয়, মূল সংখ্যাটির 80% কত হবে? তো আমি ধরে নিলাম যে মূল সংখ্যাটি হচ্ছে এক্স, ঠিক আছে। তার মানে এক্সের 20%-এর সঙ্গে যদি 90কে যোগ করা হয়, তো বলছে ওই সংখ্যাটাই মানে এক্সটাই আসবে। তাহলে এক্সের মানটা এখান থেকে বের করো, এটা 20x, তাই তো, 100, এটা এক্সটা এখানে না লিখে এখানে লিখে দাও, 20x মানে গুণ করলে তো 20xই হবে। তো তাহলে এখানে হবে 20x প্লাস 90কে 100 দিয়ে গুণ মানে 9000, ভগ্নাংশের যোগ বিয়োগ তো বুঝতে পারছো, আর এটা এক্সটা এখানে থেকে যাচ্ছে, তাহলে 20x প্লাস 9000, এটা এবারে চলে আসবে গুণ 100টা এখানে নিয়ে আসলে 100x, তার মানে 100x থেকে 20x যদি বাদ দিই তাহলে কত হবে? 80x, 80x সমান হচ্ছে 9000, তাই তো। এরা একটু লাইন টপকে টপকে করছি, 100কে এখানে নিয়ে আসতে হতো, 9000কে সমানের এপারে নিয়ে আসতে হতো, ঠিক আছে। আশা করি এই ক্যালকুলেশনগুলো তোমরা জানো, তাই এভাবে আমি করছি। তাহলে এটা কত হবে? এক্স সমান তাহলে কত হলো? 9000/80, এক্স সমান হয়ে গেল। তো 9000/80 এটাই হচ্ছে সংখ্যা, কিন্তু এটা অ্যান্সার আমাদের চাইনি, বলেছে এই মূল সংখ্যাটির 80% কত, তো 80% বের করতে হবে, তাহলে 80/100 করে দিব, আর এক্স সমান এটা থাকবে না, এক্স সমান তো 9000/80 পেয়ে গেছি, আমি ডাইরেক্ট করছি এখানে, এটা ক্যালকুলেশন না করে একবারে লিখে দিচ্ছি। 80% বের করতে হয়েছে, 80/100 লিখে দিলাম, তো এটা হয়ে গেল 80 কেটে গেল, 2 শূন্য কেটে গেল, 90 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। বুঝতে পারছো তো, মেন সংখ্যাটা বের হয়েছিল 9000/80, এবার ওই সংখ্যাটার 80% বের করতে হবে, তো অন্য জায়গায় আর লিখলাম না, ওখানে ডাইরেক্ট 80/100 করে দিলাম, ক্যালকুলেশন করে 90 হলো, ঠিক আছে। একজন ফল বিক্রেতা 150টি আম কিনেছেন, তিনি আমগুলি এমনভাবে বিক্রি করেছেন যাতে 120টি আমের বিক্রয় মূল্য 150টি আমের ক্রয় মূল্যের সমান হয়, তার লাভের শতাংশ কত? দেখো 150টা আম কিনেছিল, যা হোক যে টাকাতে কিনেছিল, 150 টাকা ধরে যে 150 টাকায় কিনেছিল, কিন্তু 120টা আম বিক্রি করেই ওই 150 টাকা পেয়ে গেছে, তার মানে ওর কাছে এখনও 30টা আম বাকি আছে, আর ওর পুঁজি যেটা লাগিয়েছিল ব্যবসায় ওটা উঠে গেছে, তার মানে 30টা আম ওর লাভ, 120টা আম বিক্রি করে 30টা আম
লাভে পেয়ে গেছে, ঠিক আছে, ওইটা বাড়ি নিয়ে যেতে পারবে, 120টা আম তো বিক্রি হয়ে গেছে, লাভটা ও ইচ্ছা করলে বাড়ি নিয়ে যেতে পারবে, না হলে বিক্রি করতে পারবে, ও টাকাটা নিয়ে যাবে লাভ। তাহলে 120টাতে 30টা লাভ, তো 100টাতে কটা, তাই তো, এটাই হচ্ছে মেন অঙ্ক। তাহলে ক্যালকুলেশন করো, এটা হচ্ছে 4 4 × 30 120 আর 4 × 25 100, ঠিক আছে, অপশন বি। অভিন্ন মুদ্রিত মূল্য বিশিষ্ট সমধর্মী পণ্যের উপর 6টি কিনুন 4টি বিনামূল্যে পান, এর মতো একটি স্কিমে ড্যাশ% ছাড় পাওয়া যায়। তো একই রকম অঙ্ক দেখো, 6টা কিনছে আর 4টা বিনামূল্যে পাচ্ছে, তার মানে টোটাল কটা পাচ্ছে, 10টা, তাই তো, 10টা পাচ্ছে, তো 6টা কিনলো আর 4টা আবার ফ্রিতে পেলো, তার মানে বাড়ি কটা নিয়ে যাবে, 10টা। তো 10টাতে এবারে ও বিনামূল্যে কটা পেয়েছে, 4টা, তো পার্সেন্টেজ বলেছে 100টাতে কটা, তাই তো, তাহলে সমান কত হবে, 4 × 10 = 40, অপশন সি। 15 বছর আগে সোনিয়ার বিয়ে হয়েছিল, তার বর্তমান বয়স হলো বিয়ের সময় তার বয়সের 8-এর 5 গুণ। তার বিয়ের সময় তার বোন তার থেকে 8 বছরের ছোট ছিল, তার বোনের বর্তমান বয়স কত? আচ্ছা, 15 বছর আগে সোনিয়ার বিয়ে হয়েছিল, তা আমি ধরে নিলাম যে 15 বছর আগে তার বয়স ছিল, সোনিয়ার বয়স ছিল এক্স। বর্তমান বয়স কত হবে, তাহলে বর্তমান বয়স বলছে যে তার যে ওটা বয়স ছিল তার 8-এর 5 গুণ, তাহলে বর্তমান বয়স হয়ে যাবে এক্স গুণিত 8-এর 5, এটা হচ্ছে তার বর্তমান বয়স, এটা হচ্ছে তার আগের বয়স, ঠিক আছে। এবার দেখো আগের বয়সের থেকে বর্তমান বয়সে কিভাবে আসবো, বয়সটা যোগ করে কত বছর পর, 15 বছর, তো আমি আগের বয়সের সঙ্গে যদি 15 যোগ করে দিই তো এই বর্তমান বয়সে চলে আসবো, তার মানে এটাও বর্তমান হয়ে গেল, এখান থেকে আমরা এক্সের মানটা বের করব, ঠিক আছে। দেখো কোনাকুনি গুণ করে নাও, এটার সঙ্গে গুণ করি তো এটা হয়ে যাবে 5x + 75, 5 × 15 = 75, এটা 75, ঠিক আছে, কাটাকাটি হয়ে গেল, আর এটা 8x আর 5xকে যদি বিয়োগ করি তো 3x সমান হয়ে যাবে 75, মানে 8x এদিকে চলে আসবে, 75 এদিকে চলে আসবে, ঠিক আছে, এভাবে মাইনাস প্লাস করে, তো 3x সমান 75, x সমান হয়ে যাবে তাহলে কত, 25, x সমান 25, তার মানে সোনিয়ার 15 বছর আগে যেটা মানে বিয়ে হয়েছিল সেই সময় বয়স ছিল 25, সোনিয়ার বয়স ছিল 25, ঠিক আছে। এবার তার বোনের বয়স তাহলে কত হবে, যখন সোনিয়ার বিয়ের সময় তার বোন তার থেকে 8 বছরের ছোট ছিল, তো সোনিয়া যখন 25 বছরে ছিল তার বোন তাহলে 8 বছরের ছোট, মানে 17 বছর হবে। এবার বলছে তার বোনের বর্তমান বয়স কত, তো 15 বছর আগে মানে সোনিয়ার বিয়ের সময় তার বোন 17 বছরে ছিল, তো বর্তমান মানে কি আবার 15 বছর পর, তাহলে 17-র সঙ্গে আবার 15 বছর যোগ করে নাও, তাহলে কত হবে, 32, অপশন সি, ওকে। একটি 325 মিটার দীর্ঘ ট্রেন 45 সেকেন্ডে 5 কিলোমিটার/আওয়ার বেগে চলে, একই অভিমুখে একজন ব্যক্তিকে অতিক্রম করে, ট্রেনটি 220 কিলোমিটার/আওয়ার বেগে বিপরীত অভিমুখে চলা 440 মিটার দীর্ঘ অন্য একটি ট্রেনকে সম্পূর্ণরূপে অতিক্রম করতে কত সময় নেবে। আচ্ছা দেখো, 45 সেকেন্ডে 325 মিটার যায়, ওর দৈর্ঘ্য ওটা, কিন্তু মানুষকে যখন ক্রস করবে, তো একটা ট্রেন যখন মানুষকে বা কোনো পোলকে ক্রস করে তখন তার নিজের দৈর্ঘ্য যতটা অতটাই পথ যায়, ঠিক আছে। তাহলে আমি ধরে নেব যে 45 সেকেন্ডে 325 মিটার যাচ্ছে, তো ওর গতিবেগ কত, 325/45। এবার যেহেতু এটা মিটার আর সেকেন্ডে আছে তো এটাকে ঘন্টাতে করে নেব, ঘন্টাতে করলে কি হয়, 18/5 দিয়ে গুণ করতে হবে। স্যার বলে যে 5/18 দিয়ে করতে হয়, যদি ঘন্টা থেকে মিটারে আসি তো 5/18, মিটার থেকে যদি ঘন্টাতে নিয়ে যাই তো 18/5, ঠিক আছে। এর ক্যালকুলেশন করো, 9 দিয়ে কাটলে এটা হবে 5, 9 দিয়ে কাটলে এটা হবে 2, তো 5 দিয়ে কাটলে এটা হবে 5 × 6 = 30, 5 × 5 = 25, 5 দিয়ে কাটলে 13, তার মানে ট্রেনটির গতিবেগ হচ্ছে 26। কিন্তু এখন ট্রেনটির অরিজিনাল গতিবেগ পায়নি, কারণ তখন তো মানুষও আবার চলছে একটা, মানুষের একটা গতি দেওয়া রয়েছে, তো ট্রেনটির আর মানুষের আপেক্ষিক গতি বের করতে হবে, তাহলে এটা প্লাস করে দিতে হবে, তাহলে এটা হয়ে গেল ট্রেনটির অরিজিনাল গতি হয়ে গেল 31। এবার অঙ্কটা দেখো, আমি লিখে দিয়েছি অঙ্কটা দেখো, এবার যে 20 কিলোমিটার একটা কথা রয়েছে এখানে। এবার আমি যদি বলি যে এই লাইনটা এখানে পুরোটা নিয়ে, এখানে বলেছে যে 31 কিলোমিটার, একটা ট্রেন 31 কিলোমিটার/আওয়ার যাচ্ছে আর একটা ট্রেন 20 কিলোমিটার/আওয়ার বেগে আসছে, তাহলে 440 মিটার। এবার দেখো দুটো ট্রেন আছে, দুটো ট্রেন যদি ক্রস করে তাহলে দুটো ট্রেনের দৈর্ঘ্য তারা ক্রস করবে, ঠিক আছে।
তাহলে আপেক্ষিক গতি কত হবে 31 আর প্লাস 20, মানে যেহেতু দুটো ট্রেনের আপেক্ষিক গতি তাহলে হবে 51, ঠিক আছে। তার মানে আর মোট দৈর্ঘ্য কত হবে 440 আর 325 মানে 765, ঠিক আছে। তো এটা হচ্ছে 51 হচ্ছে তাদের কি গতিবেগ, আর এটা হচ্ছে ডিস্ট্যান্স, মানে এতটা দৈর্ঘ্য তারা ক্রস করবে। তো আমাদের কি চেয়েছে টাইম, তো টাইম সমান হচ্ছে ডিস্ট্যান্স বাই স্পিড বা গতিবেগ, ঠিক আছে। তো 51 লিখে দিলাম। এবারে দেখো এটা যেহেতু মিটারে আছে আর এটা কিলোমিটারে আছে, তো এটাকে আমাদের আবার মিটারে নিয়ে যেতে হবে, 5/18 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তো এবারে দেখো ক্যালকুলেশনটা একটু, আচ্ছা এটাকে যদি একবারে কাটবো না, করে কাটবো, 765 এদিকে করে 765, আর এটা দেখো 51 গুণিত 5/18, তো আমরা যদি 18টাকে কী হবে, 18টা উপরে চলে যাবে, ঠিক আছে, যেহেতু ডাবল ভগ্নাংশ হচ্ছে, তো আর 51/5 নিচে থাকবে, ঠিক আছে। এবার ক্যালকুলেশান করো। আচ্ছা 5 দিয়ে যদি কাটি তো 5 দিয়ে এটা হবে 5 একে 5, 5 5 25, 3 5 15, আর এটাকে যে 3 একে 3, 3 দিয়ে কাটলে 3 একে 3, 3 5 15, 3 হচ্ছে, তার মানে এটা গুণ করলে 3 18 54, অপশান ডি, ঠিক আছে। আচ্ছা একটা ত্রিভুজ দেওয়া রয়েছে, ত্রিভুজটাকে ভেবে নাও এক্স আছে, ঠিক আছে, এক্স, এটা এক্স ধরে করো, ত্রিভুজ ধরেই করো, কোনো সমস্যা নেই। তো দেখো ত্রিভুজের মান চেয়েছে, তো এক্সটাই করি, এক্স লিখলে সুবিধা, এক্স গুণিত, আচ্ছা সবটাকে দশমিকগুলোকে ভগ্নাংশ করে নাও, তো 22/10, একটার পর তো 10 লিখে দেবো, এটা 10, ঠিক আছে। 33/100 দুটোর পরে আছে, তো গুণিত 3/4, হ্যাঁ এটা 3, বিয়োগ 1/20 গুণিত 55/100 সমান 99/100, ঠিক আছে। এবার এক্সের মানটা ক্যালকুলেশন আগে করবো, এক্সের মান বের করতে হবে আমাদের। আচ্ছা আগে কি করতে হবে বলো, গুণ করতে হবে, গুণগুলো আগে করে নাও। দেখো এই দুটো যদি গুণ করি তো এটা হবে 55 কত, আচ্ছা এগুলোকে আগে ছোট করে নাও তাহলে সুবিধা হবে। ছোট করলে 5 দিয়ে কাটলে এটা হবে 5 11, 5 দিয়ে কাটলে হবে 20, তার মানে উপরে 11 আর নিচে 400, ঠিক আছে। আর এদিকে কোথাও কাটা যাবে কিনা আগে দেখে নাও, আর যাচ্ছে না, পরে দেখছি। এখানে দেখো এটা হচ্ছে এটি যদি গুণ করি, এটা মাইনাস চিহ্ন এখানে থাকলো, 9 9, আর এটা হচ্ছে 400 প্লাস এটা কত হচ্ছে 22, এটা 10 না, এক্স গুণিত থাকলো, ঠিক আছে। আচ্ছা এবার এটির কাজ করতে হবে আমাদের, এটির কাজ যদি আমরা করি তাহলে 400 নিচে 400 হচ্ছে, আর 99 থেকে 11 বাদ দিলে 88, তো 88/400, তাই তো, 88/400। আচ্ছা এইটুকু মনে রাখো, তো আমি স্ক্রিনটা পরিষ্কার করছি, ঠিক আছে। এখানে এইটুকু হলো মানে এক্স গুণিত 22/10 যোগ আর 88/400, আর এখানে সমানের এপারে 99/100, ঠিক আছে। এটা মনে রাখো, আমি লিখছি এবার। কী ছিল, এক্স গুণিত 22/10 যোগ 88/400 সমান 99/100। আচ্ছা এখানে যদি আমি এটা ক্যালকুলেশন করি তো একটু বেশি ভারী হয়ে যাবে, এটা না করে আমরা এইভাবে করি যে এটাকে রেখে দিই আর এটাকে এপারে নিয়ে চলে আসি, তাহলে ক্যালকুলেশনটা করতে সুবিধা হবে, ঠিক আছে। এবার আসলে মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস হয়ে আছে, তো 88/400 ক্যালকুলেশন করলে কত হবে, এটা 400 মানে 4 9 36, 4 9 36, 36 আর 3 39, ঠিক আছে। তো আর এটা হবে 88, তাই তো। আচ্ছা তাহলে এবার এটা যদি বিয়োগ করি তাহলে কত হবে, নিচে 400 আর 16 থেকে 8 বাদ 8, 8 থেকে 8 বাদ 0, আর 3, তার মানে 308/400, তাই তো।
এবার এখানে 22/10 আছে, তার মানে এখানে 10/22 করে দাও। ভুল কোথাও করলাম কি? এটা হচ্ছে যদি কাটি তো 40, আর এটা হচ্ছে 20 আছে, দেখি করি কত দূর যাচ্ছে। 15, 154। আচ্ছা ঠিক আছে, 4 দিয়ে কাটলে এটা হবে 5, আর এটা 4 দিয়ে কাটি তো 3 4 12, আর আচ্ছা 4 দিয়ে কাটছে না, 2 দিয়ে কাটলে এটা হবে 10, আর এটা যদি 2 দিয়ে কাটি তাহলে হবে 7 2 14, 7 2 14। আচ্ছা 11 দিয়ে কাটলে এটা 2, আর 11 দিয়ে কাটলে এটা 7, তার মানে এটা হচ্ছে উপরে 7 আর নিচে 10 দিয়ে 20। তো 7কে 20 দিয়ে ভাগ করলে 35 হবে। ঠিক আছে, অঙ্ক অপশন ডি। ঠিক আছে, ক্যালকুলেশনগুলো একটু বড় হচ্ছে তাই স্ক্রিনে সমস্যা হচ্ছে। আচ্ছা দেখো, তারপরে পি এর মান আর কিউ এর মান দেওয়া রয়েছে, এটিকে আমাদের মান বসিয়ে করব। পি কিউব, পি এর মান হচ্ছে 6, তার মানে আমরা বসাবো এখানে 6 কিউব মাইনাস 3, আর পি এর স্কোয়ার বলেছে তো ডাইরেক্ট মান বসিয়ে দাও। পি এর স্কোয়ার মানে কত? 6 এর স্কোয়ার মানে 36 গুণিত 36 যোগ 3 গুণিত পি মানে 6 বসিয়ে দাও, যোগ 3। এবার কিউ মানে -3। আচ্ছা -3 আছে, তো এটা -3 আছে না, তো -3 আছে যখন এখানে প্লাস মানে সব মাইনাস হয়ে যাবে। তো আমরা এটা 3 3 9, এই 3-এর স্কোয়ার এখানে হবে, তাই তো। তো 3 গুণিত 9, ঠিক আছে। আচ্ছা দাঁড়াও, আগে এটা বসাতে হবে, এটা 3 যোগ, এবার দেখো 3 আর -3 স্কোয়ার, তো এটা একবারে বসিয়ে দিচ্ছি। -3 স্কোয়ার মানে হচ্ছে কত? 9। আচ্ছা এটা প্লাস কেন হলো? যেহেতু মাইনাসের উপরে যদি স্কোয়ার থাকে তো প্লাস হয়ে যাবে, ঠিক আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, ডাবল মাইনাস থাকছে। আর কিউব, এটা আছে তো 3-এর কিউব, তো এটা আবার দেখো 3-এর কিউব যদি স্কোয়ার থাকলে প্লাস, আর আবার কিউব হয়ে গেলে আবার এই যে দেখো কিউবে তো 3টা মাইনাস হয়ে যাবে কিনা, তো প্লাস মাইনাসে প্লাস হলো, মাইনাস মাইনাসে প্লাস হলো, আবার প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তো আবার এখানে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তো মাইনাস কিউয়ের মানে 3-এর কিউব তাহলে 27, ঠিক আছে। এবার দেখো এটা গুণ করলে কত হবে? 27, তো +27 আর -27 কেটে দাও, এটি আর কাজে দেবে না। এটা হচ্ছে 3 3 9, এটা হচ্ছে 18, আর এটা হচ্ছে 108, এটা হচ্ছে 216, ঠিক আছে। আচ্ছা এখানে প্লাস আছে না, তো 18 থেকে 9 মাইনাস করলে কত হবে? 9, আর 216 আর 9 কত? আচ্ছা একবার বিয়োগ করে নেয়, আর 216 থেকে 108 বাদ দিলে 108, আর প্লাস 9, তো 108 আর 9 হচ্ছে 117, ঠিক আছে। তারপর হচ্ছে 8,900-তে একটি বস্তু কেনা হয়, বস্তুটির মুদ্রিত মূল্যকে তার ক্রয় মূল্যের চেয়ে 40% বাড়িয়ে ধার্য করা হয়। আচ্ছা যখন এরকম অঙ্ক থাকবে তো সাকসেসিভ ডিসকাউন্ট করবে, এটাতে লাগবেই না, ঠিক আছে, যেহেতু এখানেও পার্সেন্টেজ, এখানেও পার্সেন্টেজ, এটাও পার্সেন্টেজ। এটা কি বলেছে? বাড়ানো হয়েছে, তার মানে +40, আর এটা কি হয়েছে? ছাড় করা হয়েছে, তো -5 যোগ +40 আর মাইনাস গুণিত -5, 100, ঠিক আছে। তার মানে এটা কত হবে? 40 থেকে 5 বিয়োগ করলে হবে 35, আর এখানে যদি মাইনাস আছে আর 40কে যদি গুণ করি তো মাইনাস কত হবে? আচ্ছা একবারে কাটাকাটি করি, চলো গুণই করে নিই, 4 5 20 মানে 200 হবে, ঠিক আছে। এবার এটা -200 আর এটা প্লাস আছে, তো মাইনাস প্লাসে -200/100, তাই তো। তাহলে এটা কত? 2, তো -2 মানে 35 থেকে 2 বাদ দিলে 33। আর এই যে এটা মনে রাখবে যে এখানে যেহেতু আগে মাইনাস আসছে, তো আগে থেকে এখানে মাইনাস দিয়ে দিলে বেশি ভালো, আমি বোঝানোর জন্য প্লাসটা দিলাম, ঠিক আছে। এখানে যেহেতু মাইনাস আসবে তখন এখানে মাইনাস করে দেবে আগে থেকে, মানে এরকম হতো 40 - 5 -40 গুণিত 5/100, 5 20-তে আর 20 2-এ, 40 থেকে 5 বাদ দিলে 35, 35 থেকে 2 বাদ দিলে 33, ঠিক আছে। স্মৃতি 21 কিলোমিটার পার আওয়ার বেগে একটি শপিং মলে যায় এবং 69 কিলোমিটার পার আওয়ার বেগে ফিরে আসে।
গড় গতি চেয়েছে। গড় গতি মানে হচ্ছে 2xy বাই এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে সূত্র। বসাও, 2x মানে 21, xy মানে ওই দুটো গতি যেটা বলবো, ঠিক আছে। আর এটা হচ্ছে 69, এবার এটা এক্স প্লাস ওয়াই মানে দুটো যোগ করে নাও, তো 9 একে 10, 6 2 8 একে 9, তাই তো। 3 দিয়ে কাটলে এটা হবে 3 7, 3 দিয়ে কাটলে এটা 30, 3 দিয়ে কাটলে এটা হবে 3 23, 3 দিয়ে কাটলে এটা 10, নিচে 10 এসছে মানে অবশ্যই দশমিক। এবারে উপরে টিকে গুণ করে নাও, 7 দিয়ে 14, তো 23কে যদি 14 দিয়ে গুণ করো, 3 4 12, 4 2 8 9, আর একবারে করো, কী দরকার, 3 14 42, 14 দিয়ে 28, 28 আর 4 32, আর নিচে এই যে 10 আছে, তো এটা একটার পরে দশমিক, তাই তো, তাহলে 32.2। দুটি সংখ্যার গসাগু 18 এবং লসাগু 1512, একটি সংখ্যা 126 হলে সংখ্যাগুলির মধ্যে ধনাত্মক পার্থক্য নির্ণয় করুন। আচ্ছা, মানে একটা সংখ্যা আর বের করতে হবে, বের করে তাদের পার্থক্য বের করতে হবে, তাই তো। তো দেখো, অন্য সংখ্যাটা বের করার জন্য আমাদের কী করতে হবে, গসাগু গুণিত লসাগু বাই একটা সংখ্যা, এটা করলে আমাদের অন্য সংখ্যাটা বের হবে, ঠিক আছে। আচ্ছা, 18 যদি 5 18 90, 6 18 112, 7 18, আর এটা 7 দিয়ে কাটলে 7 2 14, আবার এখানে 7 1 7, আর 6 7 42, 216। তার মানে একটা সংখ্যা দেওয়া আছে 126, আর একটা সংখ্যা বের হলো 216, এদের পার্থক্য বের করতে হবে, তো 216 থেকে 126 বাদ দিয়ে দাও, তাহলে কত হবে, 90, অপশন এ। ওকে, তারপর বলছে ট্যান থিটা সমান 12/5, সেক থিটার মান কত। দেখো, সেক থিটা সমান হচ্ছে, মানে সেক স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, ঠিক আছে। তাহলে সেক সমান কত হবে, রুট ওভার, যেহেতু এখানে স্কোয়ার আছে তো স্কোয়ারটা এপারে এসে সমান এপারে রুট হয়ে যাবে, তো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তো ট্যান স্কোয়ার না লিখে ট্যানের মানটা লিখে দাও, 12/5 স্কোয়ার, যেহেতু ট্যান স্কোয়ার আছে তো 12/5 স্কোয়ার লিখে দিলাম, ঠিক আছে। এবারে 1 প্লাস 12 স্কোয়ার 144, 5-এর স্কোয়ার হচ্ছে 25, তাহলে এটা যোগ করলে কত হবে, রুট ওভার এখানে হবে 25, পুরো 25 প্লাস 144, তাই তো। তার মানে রুট ওভার 169/25, এবার রুটটা যদি উঠিয়ে দিই তাহলে কত হবে, 169-এর বর্গমূল হচ্ছে 13, আর 25-এর বর্গমূল 5, 13/5, অপশন ডি। ওকে, 3 ও 2-এর সমতুল্য অনুপাত কোনটি, 3 আর 2-এর সমতুল্য অনুপাত। তো দেখো, 3-এর আগে আমাদের এ খুঁজতে হবে গুণিতক, 3 18 54, 3 17 51, এটি হচ্ছে না 3-এর গুণিতক। এবার দেখো 2-এর গুণিতকে কোনটা মিলছে, আচ্ছা এটাকে 18 দিয়ে যদি গুণ করেছি তো এটাকেও 18 দিয়ে গুণ করতে হবে, তো 18 দিয়ে 36, আর এটাকে 17 দিয়ে গুণ করেছি তো 17 দিয়ে 34 হয়, কিন্তু এখানে 34 নেই, তো এটা হবে না, অপশান এ, ঠিক আছে। একটি পাত্রের 2/5 নীল তরলে পূর্ণ, পাত্রের অবশিষ্ট অংশের 1/3 কালো তরলে পূর্ণ, এরপরেও ওই পাত্রের অবশিষ্ট অংশের 5/6 হলুদ তরলে পূর্ণ, এবং পাত্রটির বাকি 4.2 লিটার সাদা তরলে পূর্ণ, পাত্রটির মোট ধারণ ক্ষমতা নির্ণয় করো। আচ্ছা, আমি এটাকে 100 ধরে করছি তাহলে সুবিধা হবে। দেখো, মোট ধারণ ক্ষমতা আমি ভেবে নিলাম যে 100, ঠিক আছে। এবারে বলছে 100-র 2/5, তো 100-র যদি 2/5 আমি বের করি তাহলে কত হবে, 20 5 20 তো 40, তার মানে 40 লিটার হচ্ছে নীল, লিখে দিলাম নীল, আর বাকিটা তাহলে কত হবে, 60 লিটার থাকবে। এবার ওই বাকি অবশিষ্ট মানে বাকিটা 60, 60-এর 1/3, ঠিক আছে, 60-এর 1/3 হচ্ছে কি কালো, তো 60-এর 1/3 বের করো, তাহলে হয়তো 20, তো 60-এর মধ্যে 20 হচ্ছে কালো, আর বাকিটা হচ্ছে তাহলে 40 লিটার কী হবে, বাকি 40 থাকছে। এবারে বাকি 40-এর আবার 5/6 বলছে হলুদ, তো 40-এর 5/6 বের করো, মানে 5-এর 6, 5-এর 6 মানে এটা 2 দিয়ে কাটলে 20, আর এটা 2 দিয়ে কাটলে 3, 5 20 100, মানে 100/3, তাই তো। 40-এর মধ্যে 100/3 হচ্ছে কি হলুদ, আর এখানে একটা কিছু বাকি থাকবে, তো কত বাকি থাকবে, 40-এর মধ্যে 100/3 মানে 40 থেকে আমি যদি
100/3 বাদ দিই তাহলে কত হবে 3, 120 আর এটা হবে 100, মানে 20/3। তো 20/3 লিটার হচ্ছে বাকি থাকছে, ঠিক আছে। কিন্তু বলছে এখানে পাত্রটিতে বাকি থাকছে 4.2 লিটার, আর আমরা পেলাম 20/3, তার মানে 20/3 মানই হচ্ছে 4.2। তো 20/3 সমান যদি 4.2 হয় তাহলে ধারণ ক্ষমতা মোট আমরা 100 ধরে, তো 100 সমান কত? স্ক্রিনটা পরিষ্কার করছি। কী পেলাম আমরা 20/3 পেলাম 4.2, তাই তো। তাহলে 100 সমান কত? তাহলে 4.2কে আমরা 42/10 করে দিলাম, আর এটা উপরে 100, আর যেহেতু এটা ভগ্নাংশ আছে তো এটা উল্টে যাবে, এখানে 3 20, ঠিক আছে। 20 দিয়ে 5, 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 21, 3 21 63, অপশান এ। তো এই পর্যন্তই, তারপরে আমরা রিজনিং পার্টটা করবো 51 থেকে। ওকে, থ্যাংক ইউ।